প্রেসিডেন্ট এরদোগানকে ফোন পুতিনের। ফ্রান্সের হিজাব নিষেধাজ্ঞায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। আবারও সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা। ইরানে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে ইরানি অর্থ ছাড় ইস্যু। কুমারিত্ব পরীক্ষায় পাশ না করায় বিয়ের 5 দিন পর বিচ্ছেদ। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণা এবার রাহুল। এর আগে শুক্রবার রাতে এরদোগানকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় এ অঞ্চলের বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। পুতিনের কাছে আঙ্কারার অবস্থান স্পষ্ট করেন তুর্কি প্রেসিডেন্ট। রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা নিয়ে দনবাস এলাকা নিয়ে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রকট আকার ধারণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে পূর্ণাঙ্গ যুদ্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রুশ কর্মকর্তা দিমিত্রি কোজাক এর ভাষায় একটা গুলিও পায়ে নয়, মুখে চালানো হবে। এমন পরিস্থিতিতে মিত্র দেশ তুরস্কে ছুটে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে 2 শীর্ষ নেতার বৈঠক শেষে এরদোগান জানান, উদ্বেগজনক এই উত্তেজনা নিরসনে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ অঞ্চলের বিদ্যমান হুমকি এবং এসব হুমকি মোকাবেলার ব্যাপারে কিয়েভ ও আঙ্কারা একই মনোভাব পোষণ করেন। দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান আশাবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইন এবং ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে সামঞ্জস্য রেখে কূটনৈতিক রীতিনীতির ভিত্তিতে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সংঘাতের অবসান ঘটবে। ইস্তাম্বুলে দুই নেতার বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন সীমান্তে রাশিয়ার উস্কানি ও সেটি মোকাবেলার উপায়। এর বাইরে শুল্কমুক্ত বাণিজ্য, পর্যটন ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন এরদোগান জেলেনস্কি। দুই প্রেসিডেন্টের বৈঠকের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের সামরিক উত্তেজনার মধ্যেই তুরস্কের নিয়ন্ত্রণে থাকা বসফরাস প্রণালীর ব্যবহার করে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 4 মে পর্যন্ত কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধজাহাজ 2টি অবস্থান করবে। উদ্ভূত পরিস্থিতিতে এরদোগানকে ফোন করে ইউক্রেন সংকট এবং কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে কথা বলেন পুতিন। এ সময় এরদোগান রুশ প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের সঙ্গে সহযোগিতার অর্থ এই নয় যে আঙ্কারা মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, সরাসরি কোনো পক্ষ না নিয়ে তুরস্ক এই অঞ্চলে মধ্যস্থতাকারী বা শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ভূমিকা পালনের চেষ্টা করছে। তবে দেশটির প্রচেষ্টা এই অঞ্চলে উত্তেজনার পারদ কমাতে কতটা কার্যকর হবে সেটি সময় বলে দেবে। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেশটিতে 18 বছরের কম বয়সী মুসলিম তরুণীদের হিজাব নিষেধাজ্ঞায় প্রস্তাবিত এক খসড়া আইনে অনুমোদনের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বেই চলছে কঠোর সমালোচনা। ফ্রান্সের এই খসড়া আইনের প্রতিবাদে হ্যান্ডস অফ মাই হিজাব, আমার হিজাব থেকে হাত সরাও শীর্ষক বিপুল বার্তা ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক চলে আসছে। উগ্র জাতীয়তাবাদীরা একে একে ফ্রান্সের ঐতিহ্যের প্রতি আগ্রাসন হিসেবে চিহ্নিত করে আসছেন। গত 20 মার্চ ফরাসি সিনেট সদস্যরা প্রকাশ্য স্থানে অপ্রাপ্তবয়স্কদের স্পষ্ট ধর্মীয় চিহ্ন, নারীকে পুরুষের চেয়ে হীন নির্দেশ করা পোশাক পরিধানের নিষেধের খসড়া আইন অনুমোদন করে। তবে এই খসড়া প্রস্তাব আইনে পরিণত হতে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে স্বাক্ষরিত হয়ে আসতে হবে। প্রস্তাবিত আইনকে ইসলামের বিরুদ্ধে আইন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেন। একজন মন্তব্য করে বলেন, একজন নারীকে জোর করে হিজাব পরানো যেমন অন্যায়, তেমনইভাবে তাকে জোর করে তা খুলতে বলাও অন্যায়। এটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত। ফ্রান্সের নতুন হিজাব নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা সমালোচনায় পিছিয়ে নেই প্রভাবশালী ব্যক্তিরাও। যুক্তরাষ্ট্রের প্রথম হিজাব পরিধানকারী নারী অ্যাথলেট ইফতিহাজ মোহাম্মদ ফেসবুকে এক পোস্টে বলেন, ফ্রান্সে ইসলাম ফোবিয়া গুরুতর হচ্ছে। তিনি বলেন, ফ্রান্সের কি হলো? এর মাধ্যমে আপনারা ইসলাম বিরোধী ও মুসলিম বিরোধী ঘৃণামূলক বক্তব্য, পক্ষপাতিত্ব, বৈষম্য, ঘৃণার অপরাধকে স্বাভাবিক করছেন। আল্লাহ আমাদের বোনদের হেফাজত করুন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত বছর তথাকথিত ইসলামী বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় বিতর্কিত এক খসড়া আইনের প্রস্তাব করেন। এই খসড়া প্রস্তাবও 16 ফেব্রুয়ারি ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে অনুমোদিত হয়ে আলোচনার জন্য উচ্চকক্ষে এসেছে। আইনটির অধীনে ফ্রান্সে অবস্থিত মসজিদ ও মুসলমানদের দাতব্য সংস্থাকে হস্তক্ষেপ করতে পারবে ফ্রান্স সরকার। অন্যদিকে মুসলমান সংস্থা ও সংগঠনগুলোর অর্থ সংগ্রহ নিয়ন্ত্রণ করতে পারবে ফরাসি সরকার। প্রস্তাবিত আইন অনুসারে মুসলিম শিক্ষার্থীদের গৃহশিক্ষার সুযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সব ধরনের সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে ধর্মনিরপেক্ষ মতবাদ শিক্ষার ধারা প্রস্তাব করা হয়েছে এই আইনে। বিতর্কিত এই খসড়া প্রস্তাবকে ফ্রান্সে অধিকার ও স্বাধীনতার উপর গুরুতর আঘাত ও বিবিধ সমস্যার উৎস হিসেবে সতর্ক করে গত মাসে এক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। রোববার সকালে সৌদি আরবের জিজান প্রদেশের কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিহি এক টুইটার পোস্টে জানিয়েছেন, সৌদি আরবের এই দুটি বিমানবন্দরের হ্যাঙ্গার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি কাসেফ 2কে ড্রোন ব্যবহার করা হয় ওই হামলায়। জেনারেল সারি জানান, ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে সৌদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, দারিদ্র্যপীড়িত দেশটির উপর সৌদি আরব এবং তার আরব মিত্ররা গত 6 বছর ধরে যে বর্বর ও ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে চালানো এই হামলা সম্পূর্ণভাবে বৈধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও সরকারি বেসরকারি সম্পদের মারাত্মক ক্ষতি হয়েছে। সৌদি আগ্রাসনে কার্যত ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে কিউন 3 দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছেন। তেহরানে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসলামী। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি, ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীর ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বলেন, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সে দেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ইরানি অর্থ আটকের ঘটনা দুই দেশের সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি জানান। কয়েকদিন আগে ইরানের বিচার বিভাগের নির্দেশে দক্ষিণ কোরিয়ার রাসায়নিকবাহী জাহাজটি মুক্তি পেয়েছে। সমুদ্র দূষণের দায়ে এটিকে গত জানুয়ারিতে আটক করেছিল তেহরান। কুমারিত্ব পরীক্ষায় পাশ করতে না পারায় বিয়ের 5 দিনের মাথায় 2 তরুণীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছে গ্রাম পঞ্চায়েত নেতারা। ভারতের মহারাষ্ট্র রাষ্ট্রের কোলহাপুর জেলায় ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যে 2 তরুণীর স্বামীদের ও পঞ্চায়েতের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওই 2 তরুণী সম্পর্কে বোন ভারতের কর্ণাটক রাজ্যের বেলগাম জেলায় বসবাস করে তাদের পরিবার। গত নভেম্বরে মহারাষ্ট্রের কঞ্জন ভাট সম্প্রদায়ের 2 যুবকের সঙ্গে 2 বোনের বিয়ে হয়। গত কয়েক শতক ধরে কঞ্জন ভাট সম্প্রদায়ের মধ্যে নববধূদের কুমারিত্ব পরীক্ষার রীতি চলে আসছে। সেই রীতি মেনেই বিয়ের 4 দিন পর কুমারিত্ব পরীক্ষা করানো হয় 2 বোনের। তাতে ফেল করেন তারা। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতে নালিশ করেন 2 বোনের স্বামীরা ও তাদের বাড়ির লোকজন। গত ফেব্রুয়ারিতে এই বিষয়ে নালিশে বসে পঞ্চায়েত নেতারা। সেখানে 2 বোনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্নের রায় দেওয়া হয়। সালিশকাণ্ডের কয়েকদিন পর ওই 2 তরুণীর মা বেসরকারি সহযোগিতা সংস্থা অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির মহারাষ্ট্র শাখায় যোগাযোগ করেন। সংস্থাটির সদস্যরা তাকে এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতাও দেন তারা। তারপরই কোলহাপুরের সংশ্লিষ্ট থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে স্বামীদের বিরুদ্ধে মামলা করেন 2 তরুণী। মামলার অভিযোগপত্রে তাদের একজন লিখেছে, বিয়ের 5ম দিনে আমাদেরকে কুমারিত্ব পরীক্ষা দিতে বাধ্য করা হয় এবং তারপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা আমাদের শারীরিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তারা আমাদেরকে বাড়ি ত্যাগের জন্য চাপ দিতে থাকে এবং আমরা বেলগামে ফিরে যেতে বাধ্য হই। অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির মুখপাত্র সুজাতা মৈত্র এ বিষয়ে ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডেকে বলেন, ভারতে প্রতিদিনই ধর্মীয় প্রথার নামে নারী নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটছে। এই সংগঠনের প্রতিষ্ঠার শুরু থেকে আমরা যাবতীয় বৈষম্য ও অবমাননামূলক প্রথার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছে। ইতিমধ্যে থানায় মামলা করার ব্যাপারে 2 বোনকে সহযোগিতা করেছে সমিতি। তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার 2 তরুণীর স্বামী, শাশুড়ি এবং পঞ্চায়েতের কয়েকজন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে বলেও জানিয়েছে সুজাতা মৈত্র। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম 4 দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি 4 দফাও সম্পন্ন হবে আগামী 3 সপ্তাহের মধ্যে। তবে নির্বাচনের এই মাঝামাঝি পর্যায়ে এসে দৃশ্যপটে হাজির হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও লোকসভা সদস্য রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের মাঠে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসে নেমেছে কোমর বেঁধে। সেই তুলনায় কংগ্রেসের প্রচারণা ছিল একেবারেই আকর্ষণের বাইরে, কারণ ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের গান্ধী পরিবারের কাউকেই দেখা যাচ্ছিল না। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী 17 এপ্রিল পশ্চিমবঙ্গে 5ম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আগামী 14 এপ্রিল থেকে রাজ্যে নির্বাচনী প্রচারণায় নামবেন রাহুল গান্ধী। 5ম দফার ভোট গ্রহণের আগে নির্বাচনী প্রচারের শেষ দিনে গোয়ালপোখর নামক স্থানে জনসভা করবেন তিনি। একই দিনে সভা করবেন মাটিগাড়া নকশালবাড়ি নামক জায়গাও। আগে জানানো হয়েছিল কেরালা রাজ্যের ভোট শেষ হলে পশ্চিমবঙ্গ সফরে যাবেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু গত 6 এপ্রিল কেরালার ভোট সম্পন্ন হলেও রাজ্যটিতে গান্ধী পরিবারের কেউ প্রচারে আসেননি। দেশটির গণমাধ্যম বলছে, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই প্রিয়াঙ্কা গান্ধীকেও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। তিনি কবে নাগাদ পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে অংশ নেবেন বা আদৌ অংশ নিতে পারবেন কিনা তা নিয়েও
সন্দিহান রাজ্য কংগ্রেস। তবে প্রিয়াঙ্কা গান্ধী না পারলেও দলের প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। আগামী 4 দফাতেই দলীয় প্রচারণায় অংশ নেবেন তিনি। তার সভায় সিপিএম এর শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন, এমনকি কলকাতাতেও রাহুলের একটি সভা করার কথা রয়েছে। ভ্যাকসিন নিলে রোজা ভাঙবে না বলে দাবি করেছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর ইসলামিক স্কলার্স ও শীর্ষ মুসলিম কর্মকর্তারা। একই সঙ্গে রোজাদার মুসলমানদের সুবিধার্থে রাত 10টার পরেও কিছু ভ্যাকসিন কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার, যাতে করে ইফতারের পর তারা ভ্যাকসিন নিতে পারে। ব্রিটেনের মোট মুসলমান জনসংখ্যার 38% পাকিস্তানি এবং 15% বাংলাদেশি বংশোদ্ভূত। ব্রিটেনে করোনায় মৃত্যুহার ছিল সবচেয়ে বেশি এই দুই সংখ্যালঘু কমিউনিটিতে। ব্রিটেন ও বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগের চলাকালে রমজান মাস আসছে। ব্রিটেনে 20 এপ্রিল থেকে রোজা শুরু হচ্ছে। ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডাক্তার ফারজানা হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, ভ্যাকসিনে কোনো ধরনের নিউট্রিশন নেই, তাই আপনি যদি ভ্যাকসিন নেওয়ার মেসেজ পান তাহলে রোজা রেখেও ভ্যাকসিন না নেওয়ার কোনো কারণ নেই। যারা দ্বিতীয় ডোজের অপেক্ষা আছেন তাদের উচিত ভ্যাকসিন নেওয়া। ফারজানা হোসেন বলেন, কোরআনে বলা হয়েছে প্রাণ রক্ষা সবচেয়ে বড় বিষয়। ভ্যাকসিন একজন মানুষ থেকে শুরু করে পুরো মানব। প্রেসিডেন্ট এরদোগানকে ফোন পুতিনের। ফ্রান্সের হিজাব নিষেধাজ্ঞায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। আবারও সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা। ইরানে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে ইরানি অর্থ ছাড় ইস্যু। কুমারিত্ব পরীক্ষায় পাশ না করায় বিয়ের 5 দিন পর বিচ্ছেদ। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণা এবার রাহুল